আজকে আমাদের আলোচনার বিষয় পরিচ্ছেদ ৩ বাংলা ভাষার রীতি ও বিভাজন। এখানে আমি এমন পয়েন্টগুলো দাগিয়ে রেখেছি যেগুলো একজন শিক্ষার্থী পড়লেই তার জন্য যথেষ্ট হবে বলে আশা করি। অধিকাংশ ভাষার অন্তত ২ টি রীতি থাকে। একটা হচ্ছে কথ্য ভাষা রীতি এবং অন্যটি হচ্ছে লেখ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতিটা তাহলে কি? কথ্য ভাষা রীতিটা হচ্ছে যে ভাষা রীতিতে আমরা কথা বলি এবং লেখ্য ভাষা রীতি হচ্ছে যে ভাষা রীতি আমরা লেখার কাজে ব্যবহার করি। এখানে বলা হয়েছে বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে, যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে আদর্শ কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। আদর্শ কথ্য রীতিটা আবার কি? আদর্শ কথ্য রীতিটা হচ্ছে বিশিষ্টজন অর্থাৎ শিক্ষিত মানুষজন যে ভাষায় কথা বলে তা হচ্ছে আদর্শ কথ্য রীতি, এবং আঞ্চলিক কথ্য রীতিটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে তা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি। প্রমিত রীতিটা মূলত হচ্ছে আদর্শ যে কথ্য রীতি বিশিষ্টজন শিক্ষিত মানুষ ব্যবহার করে তার লিখিত রূপটাই হচ্ছে প্রমিত রীতি। সাধু রীতি সাধারণত হচ্ছে বক্তৃতা, নাটক, সংলাপে অনুপযোগী। এখানে ক্রিয়াপদ দীর্ঘ হয়, পরবর্তীতে আমরা এগুলো জানবো। ক্রিয়াপদ এবং সর্বনাম পদের ব্যবহার দীর্ঘ হয়। কাব্য রীতিটা হচ্ছে যে লিখিত রীতিতে কবিতা রচনা করা হয় তাই হচ্ছে কাব্য রীতি। আমাদের প্রথম এখানে ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। তাহলে ভাষার মূল রূপ, কথ্য ভাষা রীতিকে কেন ভাষার মূল রূপ বলা হয় তার কারণ এখানে আমি সুন্দর করে লিখে রেখেছি। কারণ ভাষা মূলত মানুষের মুখেই জন্ম নিয়েছে, কলমের ডগায় নয়। সেই জন্য বলা হয় কথ্য ভাষা রীতিটাকেই বলা হয় ভাষার মূল রূপ। কথ্য ভাষা রীতির ওপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। আগে মানুষ কথা বলেছে, তারপর লেখা শিখেছে। যখন ভাষা জন্ম হয়নি তখন মানুষ আগে কথা বলা শিখেছে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত, তারপর কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করত, তারপর অনেকদিন পর তারা লেখা শিখেছে। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। স্থান মানে হচ্ছে কোনো জায়গা, কালভেদ হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে কথ্য ভাষা রীতিরও পরিবর্তন ঘটে। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। সেই জন্য এখানে বলা হচ্ছে যে কথ্য ভাষা রীতি যখন পরিবর্তন হয় তখন নতুন নতুন ভাষা ও উপভাষা জন্ম হয়। ভাষা উপভাষার পার্থক্য হচ্ছে উপভাষা হচ্ছে অঞ্চল ভেদে যে ভাষাটা প্রচলিত, তাই হচ্ছে উপভাষা বা ডায়ালেক্ট ল্যাঙ্গুয়েজ। এখন আমরা এখানে জানবো আঞ্চলিক কথ্য রীতি। কথ্য রীতির অঞ্চলভেদ সহজে বোঝা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন নোয়াখালীর ভাষা আলাদা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা, এগুলো অঞ্চল ভেদে এক এক রীতি বিরাজমান। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষার এই আঞ্চলিকতা যেটা হচ্ছে অঞ্চল ভেদে প্রচলিত তাকে আমরা উপভাষা নামে আখ্যায়িত করে থাকি। এখানে আঞ্চলিক ভাষা রীতিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে বাঙালি। বাঙালি হচ্ছে বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, অর্থাৎ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ এই অঞ্চলের মানুষগুলো সাধারণত এই বাঙালি আঞ্চলিক কথ্য রীতিটা ব্যবহার করে। পূর্বীটা হচ্ছে কোথায়? বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা ও আসামের বরাক অঞ্চলের মানুষজন পূর্বী আঞ্চলিক কথ্য রীতিতে কথা বলে। বরেন্দ্রী আঞ্চলিক কথ্য রীতিতে কারা কথা বলে? বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। উত্তর পশ্চিমাঞ্চল বলতে রাজশাহী অঞ্চল এদিকে বোঝাচ্ছে, রাজশাহী, দিনাজপুর, এগুলো হচ্ছে বরেন্দ্রী অঞ্চল। এই অঞ্চলের মানুষগুলো বরেন্দ্রী আঞ্চলিক কথ্য রীতিতে কথা বলে। কামরূপী। কামরূপী হচ্ছে বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন আঞ্চলিক কথ্য রীতি প্রচলিত আছে? তখন আমাদের উত্তর করতে হবে কামরূপী। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি রাঢ়ী। রাঢ়ীটা প্রচলিত আছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী, পশ্চিমবঙ্গের রাঢ়ী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী, পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্বাঞ্চল, এগুলো হচ্ছে প্রভৃতি উপভাষার নাম। বিভিন্ন সময়ে এগুলো থেকে প্রশ্ন এসে থাকে, সেই জন্য আমাদের অঞ্চলগুলোর আঞ্চলিক কথ্য রীতিটা জানতে হবে এবং মনে রাখতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি আদর্শ কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি মানে হচ্ছে শিক্ষিত মানুষজন যে কথ্য রীতিতে তাদের মনের ভাব প্রকাশ করে। আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। সর্বজনীন মানে এটা সবাই বোঝে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায়
রেডিও টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারের আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। তাহলে আদর্শ কথ্য রীতি হচ্ছে সর্বজন গ্রাহ্য, সবাই বুঝতে পারে, সেই জন্য বিশিষ্ট মানুষজন এই ভাষায় কথা বলে। এই রীতি হচ্ছে প্রমিত লেখ্য রীতির ভিত্তি। তার মানে আদর্শ যেটা কথ্য রীতি, বিশিষ্টজন কথা বলে, সেখান থেকে এসেছে প্রমিত লেখ্য রীতি। তবে বক্তা সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা, সংস্কৃতি ভেদে আদর্শ কথ্য রীতিতে কম বেশি তফাৎ হয়, তবে মোটামুটি একই থাকে। এখন আমাদের এখানে এই পৃষ্ঠায় যেটা আছে লেখ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতিটা আমাদের শুরু হয়ে গেল। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ, যেটা আমরা পরিচ্ছেদ 1-এ জেনে এসেছি। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত। তার মানে এটা আমাদের একটু দেখতে হবে যে এই যে চর্যাপদ, এটা হচ্ছে 1000 বছর আগে লেখা হয়েছিল এবং বাংলা ভাষার কাব্য রীতিতে এটা রচিত হয়েছিল। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে গদ্য রীতির জন্ম হয়। তার মানে আগে যে সাহিত্য রচনা করা হতো সেটা মূলত পদ্য রীতিতে ছিল এবং পরবর্তীতে গদ্য রীতির জন্ম হয় এবং 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। তাহলে এখানে আমাদের 19 শতকটা বুঝতে হবে। তাহলে অনেকেই আমরা 19 শতক বুঝতে পারি না। 19 শতক হচ্ছে 1801 থেকে শুরু হবে এবং 1900 সালে শেষ হবে। এখানে 19 শতক বলতে 1900 সালের দিকে যাবে। তাহলে এখানে 20 শতক বলতে কি বোঝাবো? তাহলে 1901 থেকে শুরু হবে এবং 20 শতক অর্থাৎ হচ্ছে 2000 সালের দিকে আসবে। তাহলে 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। তাহলে প্রথমে আমাদের যে বাংলা সাহিত্য বা সাহিত্য হচ্ছে চর্যাপদ, এই চর্যাপদটা লেখা হতো কাব্যতে এবং পরবর্তীতে আস্তে আস্তে গদ্য রীতির জন্ম হয় এবং 19 শতকের সূচনায় অর্থাৎ 1801 সালের পর থেকে এখানে সাধু রীতির জন্ম দেয়। 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। 20 শতকের সূচনা বলতে আমরা 1901 থেকে 2000 সাল পর্যন্ত 20 শতক বুঝবো এবং 20 শতকের সূচনা বলতে 1901 থেকে 1920 এর মধ্যেই হবে। আর এখানে সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। এখানে আমরা জানি যে চলিত রীতির প্রবর্তক বলা হয় হচ্ছে প্রমোদ চৌধুরীকে। তিনি 1914 সালে তার একটা বিখ্যাত পত্রিকা সবুজপত্র পত্রিকায় মাধ্যমে এই সাধু রীতির পাশাপাশি চলিত রীতির জন্য আন্দোলন শুরু করেন। পরবর্তীতে সবাই চলিত রীতি গ্রহণ করেছিল। আর এই যে চর্যাপদ সম্পর্কে আমি উপরে লিখে রেখেছি, এটা ছিল বৌদ্ধ সহজিয়া সিদ্ধচার্যদের রচিত গান বা কবিতার সংকলন। তার মানে এই যে চর্যাপদের ভাষাটা হচ্ছে কাব্য ভাষায় একটা রচিত। পরবর্তীতে আস্তে আস্তে গদ্য ভাষাটা ছিল সাধু রীতি। পরবর্তীতে যখন প্রমোদ চৌধুরী অর্থাৎ 20 শতকের সূচনার দিকে চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে প্রমোদ চৌধুরীর মাধ্যমে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছি 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসাবে গৃহীত হয়েছে। এখন 21 শতক বলতে আমরা কি বুঝবো? 21 শতক বলতে যেহেতু এটা 21 সালের দিকে যাচ্ছে, তার মানে 2100 সালের দিকে যাচ্ছে, তার মানে এই সাল শুরু হবে 2001 থেকে 2100 সালের মধ্যে, মানে বর্তমান যেটা সাল চলতেছে বা বর্তমান যে শতক চলতেছে সেটা হচ্ছে 21 শতক। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। অর্থাৎ চলিত রীতিটাই প্রমিত রীতি, অর্থাৎ শিক্ষিত মানুষজন এই রীতিটা গ্রহণ করেছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কাব্য রীতি। বাংলা কাব্য রীতি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পদ্য কাব্য রীতি ও গদ্য কাব্য রীতি। পদ্য কাব্য রীতিতে ছন্দ এবং মিল থাকে, আর গদ্য কাব্য রীতিটা হচ্ছে গদ্যের মতো লেখা থাকবে। এখানে আমি উপরে লিখে রেখেছি, দেখতে গদ্যের মতো হইলেও এর ভেতরে থাকে কবিতার মতো গভীর আবেগ, উপমা ও সুর। দেখতে গদ্যের মতো, আমরা তো জানি যে গদ্য কি জিনিস। আর এই গদ্য কাব্য রীতিটা হচ্ছে দেখতে গদ্যর মতো হবে কিন্তু এর মধ্যে থাকবে গভীর আবেগ, উপমা ও সুর। আর পদ্য কাব্য তো আমরা জানি পদ্যের মতো থাকবে ছন্দবদ্ধ ভাষায়, আর গদ্য কাব্যটা যদিও ছন্দবদ্ধ ভাষায় থাকবে না কিন্তু পদ্যের মতো এর মধ্যে আবেগ, উপমা ও সুর থাকবে। এখানে ততটা ইম্পর্টেন্ট কিছু নেই। শেষের লাইনটা আমরা দেখতে পাচ্ছি, গঠন বিবেচনায় গদ্য কাব্য রীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে, আমি যেটা বললাম। তারপর আমরা দেখতে পাচ্ছি সাধু রীতি। দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়। দাপ্তরিক কাজ হচ্ছে অফিস আদালতের কাজ। সাহিত্য রচনা আমরা বুঝি বিভিন্ন ধরনের উপন্যাস, প্রবন্ধ। যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়। 19 শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে। 19 শতক বলতে ওই 1801 এর দিকে, অর্থাৎ 1801 থেকে 1820 এর মধ্যে 19 শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে। পরে 2 শতাব্দী ধরে
এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু থাকে। তার মানে ২ শতাব্দী মানে প্রায় ২০০ বছর। যদি এটা ১৮০১ সালে চালু হয় তাহলে ১৮০০ থেকে ১৯০০ বছর, ১৯০০ থেকে ২০০০ প্রায় ২০০ বছর লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে সাধু রীতিটা চালু থাকে। সাধু রীতির বেশ কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি। ক নম্বরে বলছে সাধু রীতিতে ক্রিয়াপদ দীর্ঘতর হয়। যেমন করা একটা ক্রিয়ার রূপ, এই রূপটা সাধু রীতিতে করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিবে, করিতে, করিয়া, করিলে, করিবার অর্থাৎ দীর্ঘতর হয়। এগুলো কাল ভেদে আছে। যেমন করিতেছে এই কাজটা চলছে, করিতেছিল এই কাজটা অতীতকালে চলছিল। এগুলো কাল ভেদে রূপগুলোর ভেদ আছে। তবে আমাদের বেসিকটা মনে রাখতে হবে যে সাধু রীতিতে ক্রিয়াপদ দীর্ঘতর হবে, মানে বড় হবে। খ নম্বর বলছে সাধু রীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। সর্বনাম হচ্ছে বিশেষ্যর পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়। যেমন এখানে হ পদ যুক্ত আছে সবগুলোতেই। তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে একটা বড় উদাহরণ আছে, সাহিত্যে সাধু রীতির উদাহরণ। আশা করি এটা আমরা পড়লে বুঝতে পারবো। তারপরেও আমি একটু পড়িয়ে দেই। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত, এই যে বাঁধিয়া রাখিতে পারিত, এটা হচ্ছে আমাদের সাধু রীতিতে ক্রিয়াপদটা দীর্ঘ হয়েছে। এটা যদি আমরা চলিত রীতিতে বলতাম তাহলে বেঁধে রাখতে পারত। সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। এখানে ঘুমাইয়া হতো না চলিত রীতিতে, এটা হতো ঘুমিয়ে পড়া। চুপ করিয়া থাকিত, এটা হতো চুপ করিয়া থাকতো। এইরকম আমরা যদি এগুলো পড়ি তাহলে বুঝতে পারবো যে সাহিত্যে সাধু রীতির যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ অপেক্ষাকৃত দীর্ঘতর হয়। আমি পুরোটাই পড়িয়ে দিচ্ছি না। এই পৃষ্ঠায় সাধু রীতির উদাহরণটা দেয়া আছে এবং পরবর্তী পেজে এই সাধু রীতির উদাহরণটা চলিত রীতিতে কি হবে সেটা দেওয়া আছে। আশা করি আমরা দেখলেই বুঝতে পারবো। আমাদের সর্বশেষে আছে প্রমিত রীতি। প্রমিত রীতিটা হচ্ছে একদম শিক্ষিত মানুষজনে পরিবর্তিত যে রূপটা গ্রহণ করেছে সেটা হচ্ছে প্রমিত রীতি। ২০ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসাবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচিত, অর্থাৎ শিক্ষিত লোকের কথ্য ভাষাকে। আর ২০ শতকের সূচনায় আমরা বলতে পারি ২০ শতক তাহলে কোনটা, ১৯০১ থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয়, হ্রস্ব মানে সংক্ষিপ্ত হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে যায়। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচনা হতো। তাহলে চলিত রীতিতে প্রথম দিকে আগে শুধু সাহিত্য রচিত হতো। দাপ্তরিক কাজ ও বিদ্যা চর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়, সবকিছুই সাধু ভাষায়। আর শুধুমাত্র সাহিত্য রচনা হতো চলিত ভাষায়। ২০ শতকের মাঝামাঝি নাগাদ মানে প্রায় ১৯৫০-এর দিকে চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। তার মানে এখন সব ক্ষেত্রেই চলিত রীতি ব্যবহার করা হবে। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়। তাহলে সাধু রীতির জায়গাটা পরবর্তীতে চলিত রীতি এসে গ্রহণ করে নিল। ২১ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতির নাম হয় প্রমিত রীতি, যেটা গ্রহণ করেছে সবাই। ২১ শতকের সূচনায় মানে ২০০১ থেকে বর্তমান। এই চলিত রীতিটাই বর্তমানে প্রমিত রীতি নামে পরিচিত। এটি মান রীতি নামেও পরিচিত। প্রশ্ন আসতে পারে যে প্রমিত রীতির আরেক নাম কি? তখন প্রমিত রীতির আরেক নাম হবে মান রীতি। বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক অর্থাৎ অফিস আদালতের কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে। এখানে আমরা প্রমিত রীতির বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেয়া আছে। তো ক নম্বরটা যদি দেখি, প্রমিত রীতিতে ক্রিয়াপদ, সর্বনাম এবং অনুসর্গ রস্বত অর্থ হচ্ছে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন ক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, করা এই ক্রিয়ার রূপ মানে এই প্রমিত রীতিতে রূপ হয়েছে করছে, করেছে, করলো, করলে, করলাম, করতো, করছিল, করেছিল, করব, করবে, করতে, করে, করলে, করার। আমরা যদি সাধুর সাথে তুলনা করি তাহলে দেখব সাধুর চাইতে অনেক হ্রস্ব অর্থাৎ সংক্ষিপ্তভাবে ব্যবহৃত হচ্ছে। এগুলো কালভেদে আছে। যেমন করেছে মানে কাজটা শেষ হয়ে গেছে, করেছিল কাজটা চলছিল, এরকম বোঝায়। সর্বনামের ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। ওখানে তাহারা, এখানে তারা, ইহাদের, এদের, যাহা, যা, তাহা, তা, এইরকম সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। অনুসর্গের ক্ষেত্রে থেকে, হতে, সঙ্গে। আশা করি আমরা বুঝতে পারছি। তারপর এখানে খ নম্বর আমাদের বলছে প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন তৎসম
বৎসর ও লেখা যায়, আবার তদ্ভব বছরও লেখা যায়। অর্থাৎ প্রমিত রীতিটা সাধু রীতিকেও তদ্ভব রীতিকেও গ্রহণ করছে, মানে তদ্ভব শব্দও ব্যবহার করা যাবে, তৎসম শব্দও এখানে ব্যবহার করা যাবে। অর্থাৎ বৎসরও ব্যবহার করা যাবে, বছরও ব্যবহার করা যাবে। একইভাবে চন্দ্রও লেখা যাবে, চাঁদও লেখা যাবে। একটা কথা মনে রাখতে হবে, প্রমিত রীতিতে সব তৎসম এবং তদ্ভব দুটোই ব্যবহার করা গেলেও তদ্ভবটা বেশি ব্যবহৃত হয়, আর তৎসম যেটাকে আমরা সংস্কৃত বলি, এটা সাধারণত সাধু ভাষায় বেশি ব্যবহৃত হয়। তবে চলিত রীতিতে প্রমিত রীতিতে দুটাই ব্যবহৃত হইলেও তদ্ভব শব্দ বেশি ব্যবহৃত হয়। তদ্ভব শব্দের মধ্যে শুধু তৎসময় নাই, এখানে দেশি বিদেশি সব শব্দই এই প্রমিত রীতিটা গ্রহণ করেছে। যেমন বিদেশি শব্দ হিসাবে চেয়ার, টেবিল এই শব্দগুলো আমরা পাই। দেশি শব্দ হিসাবে আমরা পাই কুড়ি, টোপর, কুলা ইত্যাদি। তারপর গ নম্বর আমাদের যে নিয়মটা বলা আছে, প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ বর্জনীয়, যেমন ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে ইত্যাদি না লিখে আমরা বলি ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে ইত্যাদি লিখতে হয়। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ধুলো, তুলো, মূলো, পুজো, সবচেয়ে এগুলো কিন্তু চলিত ভাষা, কিন্তু তবুও এগুলো আমরা ব্যবহার না করে ধুলো থেকে ধুলা, তুলো থেকে তুলা, অর্থাৎ সাধু ভাষার যে শব্দগুলো সেগুলো প্রমিত রীতিতে গৃহীত হয়। অর্থাৎ প্রমিত রীতিটা এমন একটা রীতি যেখানে তৎসম তদ্ভব উভয়ই ব্যবহৃত হবে। আমাদের কথা বলতে বলতে যেটাতে আমরা অভ্যস্ত সেটাই প্রমিত রীতি। তারপর নিচের যে উদাহরণটা, পূর্ববর্তী পৃষ্ঠার উদাহরণটা এখানে দেওয়া আছে, ওটা আগে ছিল সাধু রীতিতে, এখানে দেওয়া আছে প্রমিত রীতিতে। এটা পড়লেই আমরা বুঝতে পারবো। পরবর্তী পৃষ্ঠায় আছে, আমাদের শেষ পৃষ্ঠায়, প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো আঞ্চলিক ভাষা। আমরা জানি আমরা যে অঞ্চলে বড় হয়ে থাকি সেই অঞ্চলের ভাষাই আমরা শিখি। সেই জন্য বলা হচ্ছে প্রতিটি বাঙালি শিশু মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা। আদর্শ কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে হচ্ছে দ্বিতীয় ভাষা। এটা আমরা পরবর্তীতে স্কুলে এসে শিখি, কলেজে গিয়ে শিখি, অর্থাৎ বই থেকে শিখি। বাংলাদেশের শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তক হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। তাহলে পাঠ্যপুস্তকই হচ্ছে একটা শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। এখানে কিছু অনুশীলনীর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতি কোনটা, বা আদর্শ রীতিকে বলা হচ্ছে প্রমিত রীতি। বাংলা ভাষার গদ্য রীতির সূচনা হয় হচ্ছে আমাদের 19 শতকের শুরুতে। কোনটি সাধু রীতির ক্রিয়াপদ, অর্থাৎ এখানে আমাদের যেটা দীর্ঘ, যেমন করিল, এটা হচ্ছে আমাদের সাধু রীতির ক্রিয়াপদ। তারপর এখানে আমাদের বলছে যে সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি, এটা অবশ্যই ক্রিয়াপদ দীর্ঘ হবে। আর লাস্টে আমাদের যে প্রশ্নটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষা বা ডায়ালেক্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার পাওয়া যায়, তাহলে এটা অবশ্যই আমাদের কামরূপী। সবাইকে ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।